আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আর আমাকে এই ক্লাসটি করতে সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এই অধ্যায়টি। আগে আমরা জেনে নিই যে এই অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কাকে বলে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক সম্পদ সেগুলো বাংলাদেশের উন্নতিতে কি ভূমিকা পালন করছে। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা কেমন এবং জীববৈচিত্র্য রক্ষায় আমরা কি করব, আমাদের করণীয় কি। এরপরে এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলো। এর মধ্যে আছে পাট, বস্ত্র, পোশাক, চিনি, কাগজ, সার, সিমেন্ট, ঔষধ, চামড়া, তুলা, চিংড়ি, তামাক, এগুলো সব শিল্পগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যেটা সব শেষে আছে সেটা হচ্ছে যে এইসব শিল্পগুলো বাংলাদেশের অর্থনীতিতে কি অবদান রাখছে, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে কি ভূমিকা পালন করছে, সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। প্রথমে যেটা আসে সেটা প্রশ্নটা আসে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সব বস্তুকেই বলা হয় প্রাকৃতিক সম্পদ। এখন প্রকৃতি থেকে যেসব বস্তু পাওয়া যায় সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এইসব প্রাকৃতিক সম্পদ আহরণ করে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগাই এবং এর ফলে দেশের উন্নতিও ঘটে থাকে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন ধরো প্রথমেই আছে কি মাটি। মাটি হচ্ছে বাংলাদেশের মাটি খুবই উর্বর। এদেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু সমতল ভূমি, খুব কমই আছে পাহাড়ি অঞ্চল। তো এখানে এই আমাদের বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই বছরে 3টি ফসল উৎপন্ন হয়, আর 10 ভাগের 1 ভাগ অঞ্চল হচ্ছে পাহাড়ি এলাকা। সেই পাহাড়ি এলাকায়ও বিভিন্ন ধরনের খনিজ, প্রাণীজ এবং বনজ সম্পদ পাওয়া যায়। তারপর 2 নম্বর হচ্ছে নদ নদী। তোমরা জানো যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এবং এখানে এই নদ নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। এই মাছ ধরে অনেক লোক জীবিকা নির্বাহ করে থাকে। তারপরে হচ্ছে যে এই বাংলাদেশের এই নদ নদীর একটা কিন্তু যাতায়াত মাধ্যম, যোগাযোগ করে থাকি আমরা, এর মাধ্যমে যাতায়াত করে থাকি এবং মাল পরিবহনেরও একটা সহজ মাধ্যম। তাছাড়া নদীর পানি দিয়ে কিন্তু জলবিদ্যুৎও উৎপাদন করা যায়। এরপরে যেটা প্রাকৃতিক সম্পদ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ বাংলাদেশে অনেক ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, তারপরে হচ্ছে চীনামাটি, সিলিকা বালু, এই ইত্যাদি। এরপরে যেটা আমাদের প্রাকৃতিক সম্পদ সেটা হচ্ছে যে বনজ সম্পদ। বনজ সম্পদ হচ্ছে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে কত, 24,938 বর্গ কিলোমিটার। আমাদের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বনভূমি। এই 16 ভাগ হচ্ছে বনভূমি। এইসব বনভূমিতে অনেক গাছপালা রয়েছে যেগুলো নাকি ব্যবহার করে আমরা আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র এগুলো তৈরি করার কাজে আমরা লাগিয়ে থাকি। এছাড়া হচ্ছে যে এই বনে কিন্তু বনভূমিতে অনেক প্রাণীরও সম্ভার রয়েছে। এরপরে আমাদের যে 16 ভাগ বনভূমি, কিন্তু আসলে এটা আমাদের দেশের জন্য অপর্যাপ্ত। আমাদের দরকার হচ্ছে মোট 25 ভাগ বনভূমি, কিন্তু আমাদের আজ রয়েছে 16 ভাগ বনভূমি। সেজন্য আমাদের বনভূমির পরিমাণ আরও বাড়াতে হবে। এরপরে যে প্রাকৃতিক সম্পদটা আছে সেটা হচ্ছে মৎস্য সম্পদ।
বাংলাদেশের নদী নালা খাল বিলে রয়েছে প্রচুর মাছ, মিঠা পানির মাছ রয়েছে, তারপরে রয়েছে সামুদ্রিক মাছ। এই মাছ আমাদের একদিকে যেমন আমিষ জাতীয় খাবারের চাহিদা পূরণ করে, অন্যদিকে তেমনি আমাদের অনেক মানুষের কর্মসংস্থানও হয়ে থাকে। এরপরে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা হচ্ছে প্রাণীজ সম্পদ। প্রাণীজ সম্পদ আমাদের প্রাণীজ সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, যেমন গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো হচ্ছে গৃহপালিত প্রাণী। এছাড়া রয়েছে নানান জাতের পাখি। এরপরে আছে সমুদ্র সম্পদ, এটাও প্রাকৃতিক সম্পদ। সমুদ্র সম্পদ হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর, সেখানে হচ্ছে অনেক ধরনের মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, যেগুলো রপ্তানি করে বাংলাদেশ কী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তারপর আমাদের সমুদ্র তীরকে ঘিরে গড়ে উঠেছে 3টি সমুদ্র বন্দর। সেগুলো কি কি? মংলা, চট্টগ্রাম, আর একটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। তো এই প্রাকৃতিক সম্পদগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ব্যবহার করে এগুলো বাংলাদেশের অর্থনীতিকে অনেক শক্তিশালী করে গড়ে তোলা যায়। তো আমরা এখন জানবো যে এই প্রাকৃতিক সম্পদ আমাদের, এই যে প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আমাদের কী কী কাজে লাগে, বাংলাদেশের উন্নতিতে এই প্রাকৃতিক সম্পদের ভূমিকা। তো প্রথম হচ্ছে কি, যে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যদি আমাদের দেশের মাটি খুবই উর্বর, এটাকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। আর কৃষিকাজের উন্নতি, কৃষিকাজের উৎপাদন বাড়লেই দেখা যাবে যে অনেক ধরনের শিল্প প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি আমরা কৃষিকাজের উন্নতি করতে পারি, উৎপাদন বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে কর্মসংস্থানও অনেক গুণে বেড়ে গিয়েছে। ফলে দেখা যাবে যে গ্রাম থেকে মানুষ আর শহরে আসবে না, তারা গ্রামেই অনেক কর্মসংস্থানের সন্ধান পেয়ে যাবে। এরপরে হচ্ছে আরেকটা ভূমিকা প্রাকৃতিক সম্পদের, সেটা হচ্ছে সুষম খাদ্যের অভাব পূরণ করে। এই যে একটু আগে আমরা জেনেছি যে অনেক ধরনের কয়েক প্রকারের প্রাণীজ সম্পদ রয়েছে, আমাদের প্রাণী রয়েছে আমাদের দেশে, এগুলো কিন্তু আমাদের সুষম খাদ্যের অভাব পূরণ করে। এবং এই যে গবাদি পশুর খামার, তারপরে হাঁস মুরগির খামার, মাছ চাষ, এগুলোর মাধ্যমে কিন্তু অনেক লোকের কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে কি, সেচ সুবিধা প্রদান। সেচ সুবিধা প্রদান হচ্ছে যে বাংলাদেশের অনেক নদীর মাতৃক দেশ, সুতরাং এই নদীর পানি ব্যবহার করে আমরা কৃষিতে সেচের কাজে ব্যবহার করতে পারি। এতে দেখা যায় যে শুষ্ক মৌসুমেও আমাদের কৃষিকাজ আমরা চালিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে যে পয়েন্টটা, সেটা হচ্ছে শিল্পের উন্নয়ন ও প্রসার। শিল্পের উন্নয়ন ও প্রসার এটা কি, যে আমরা আমাদের দেশের অনেক ধরনের খনিজ সম্পদ রয়েছে, এর যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি তাহলে আমাদের শিল্পের প্রসার ঘটবে। তারপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে বনজ সম্পদের ভূমিকা। প্রাকৃতিক সম্পদের মধ্যে যে বনজ সম্পদ আছে তার ভূমিকা। বনজ সম্পদের ভূমিকা আমরা আগেই বলেছি যে বনজ সম্পদের মাধ্যমে আমরা ঘরবাড়ি, এই যে গাছের যে গাছপালা থেকে যে আমরা কাঠ পাই, সেটা দিয়ে আসবাবপত্র তৈরি, বাড়িঘর তৈরি কাজে লাগে। সেই সাথে এটা কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও এই বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা জানলাম যে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কী, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কী, এবং বাংলাদেশের উন্নতিতে এই প্রাকৃতিক সম্পদের ভূমিকা কী। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্য হচ্ছে প্রকৃতির মধ্যে প্রতিটি জীব যে নিয়মে বেঁচে থাকে সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। মানুষ, প্রাণী, কীটপতঙ্গ, এগুলো কিন্তু এই জীবজগতের মধ্যে, জীবজগৎ প্রকৃতির মধ্যে প্রতিটি ভারসাম্য বজায় রেখে চলেছে। জলবায়ু ও তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে প্রাণী ও তরুলতার জন্ম হয়, আবার মৃত্যুও ঘটে থাকে। লক্ষ লক্ষ বছর আগে যেসব প্রাণী অস্তিত্ব ছিল পৃথিবীতে, সেগুলো কিন্তু জলবায়ু ও তাপমাত্রা পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডাইনোসরের কথা।
যেমন 650 প্রায় 650 কোটি বছর আগে কিন্তু এই ডাইনোসর প্রজাতিটি কিন্তু এই জলবায়ু ও তাপমাত্রা পরিবর্তনের কারণেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। প্রাণীরা একে অপরের উপর নির্ভরশীল, যেমন গাছপালা আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা আবার সেটা দিয়ে আমরা বেঁচে আছি প্রাণী। আবার প্রাণীরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে সেটা নিয়ে কিন্তু গাছপালা বেঁচে আছে। এক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে বেঁচে আছে। বিভিন্ন প্রাণী বনে জঙ্গলে শিকার করে, এক প্রাণী অন্য প্রাণীকে শিকার করে কিন্তু বেঁচে থাকে। ঘূর্ণিঝড়ে আমাদের পৃথিবীর সুন্দরবনের প্রাণী ও গাছপালার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আবার প্রকৃতির নিয়মেই সেই সুন্দরবনের গাছপালায় আবার পরিপূর্ণ হয়ে উঠেছে সুন্দরবন। তো এই যে জীববৈচিত্র্য বাংলাদেশের ক্ষেত্রে জীববৈচিত্র্যের অবস্থা কী? বাংলাদেশের ক্ষেত্রে জীববৈচিত্র্যের অবস্থা যদি আমরা বলতে চাই তাহলে বলবো যে বাংলাদেশে জীববৈচিত্র্য খুবই হুমকির পর্যায়ে রয়েছে। কেন হুমকির পর্যায়ে রয়েছে? কারণ হচ্ছে যে এক সময় বাংলাদেশে অনেক ঘন বন জঙ্গল ছিল, কিন্তু বর্তমানে গাছপালা নিধনের ফলে দেখা যাচ্ছে যে এখন আর তেমন বনভূমি বাংলাদেশে নেই, প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে দেখা যাচ্ছে যে প্রাণী এবং পশু পাখিদের যে আবাসস্থল, বিভিন্ন প্রাণী এবং পশু পাখিদের যে আবাসস্থল তা আর থাকছে না, হারিয়ে যাচ্ছে। ফলে অনেক প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাছাড়া দেখা যায় যে অনেক জলাভূমিতে অনেক ধরনের জলচর প্রাণী ছিল। এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে যে নদ নদী খাল বিল এগুলো ভরাট করে ফেলার কারণে কি হচ্ছে, এইসব জলাভূমিতে ভরাট করে ফেলার কারণে এই জলচর প্রাণীগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির চাপে এখন কি করছে যে কৃষি জমিগুলোকে ব্যবহার করছে বাড়িঘর তৈরি করার কাজে, রাস্তাঘাট শহর বন্দর তৈরি করার কাজে ব্যবহার করছে। ফলে দেখা যাচ্ছে যে কৃষি জমি কমে যাচ্ছে। আর রাসায়নিক সার, তারপরে হচ্ছে অধিক উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশক বেশি ব্যবহার করা হচ্ছে, যার ফলে মাছ পাখি কীটপতঙ্গ এদের কিন্তু বংশবিস্তার কমে যাচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জীববৈচিত্র্য একটা হুমকির মুখে রয়েছে। তো জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয় কী? সেটা হচ্ছে যে কৃষি জমি নষ্ট করা যাবে না, তারপরে হচ্ছে যে জনসংখ্যার চাপ কমাতে হবে, তারপরে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে, কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়ম পালন করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে জলাধার নির্মাণ করতে হবে আর সেটাকে সংরক্ষণ করতে হবে। আরও আছে, যেমন ধরো রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিয়ম মেনে চলতে হবে, খনিজ দ্রব্য ব্যবহারের সময় নিয়ম মেনে চলতে হবে। তারপরে হচ্ছে পশু ও মৎস্য সম্পদ রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশের জীববৈচিত্র্য এখন সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা এবং আমরা কি করণীয়, আমরা কি করব সেটা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান শিল্পগুলো। বাংলাদেশের প্রধান শিল্পগুলো কী এবং সেগুলোর হচ্ছে বর্ণনা। তো তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নে যখন আসে তোমাদের জ্ঞান অনুধাবন, তারপর প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, তো এই প্রয়োগমূলক এই শিল্পগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ধরো এই শিল্পগুলো সম্পর্কে তোমরা বর্ণনা যখন পড়বে তখন বুঝতে পারবে যে এটা সম্পর্কে হয়তো কোনো একটা উদ্দীপকে কোনো ইঙ্গিত দিয়ে দেওয়া হয় এবং সেটা থেকে বলা হয় যে প্রয়োগমূলক প্রশ্নে বলা হয় যে উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে সেটা ব্যাখ্যা করো। তখন তোমাকে উদ্দীপক দেখে বুঝতে হবে যে এটা কোন শিল্প এবং সেই সম্পর্কে তখন তোমাদের উত্তর লিখতে হবে। তো চলো প্রথমে আমরা শিল্পগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে হচ্ছে পাট শিল্প। তো পাট শিল্প সম্পর্কে বলতে গেলে প্রথমে 1951 সালে নারায়ণগঞ্জে আদমজী পাটকল স্থাপনের মাধ্যমেই কিন্তু প্রথম পাট শিল্পের যাত্রা শুরু হয়।
এই আদমজি পাটকল বিশ্বের বৃহত্তম পাটকল ছিল। পরবর্তীতে এটা লোকসানের কারণে সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়। তো বর্তমানে বাংলাদেশে ৭৬টি পাটকল রয়েছে। এক সময় পাটকে সোনালী আঁশ বলা হতো এবং পাট থেকেই আমাদের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসতো, যদিও বর্তমানে পাটের সেই রপ্তানি আয়টা আগের তুলনায় কমে গেছে। পাট দিয়ে এক সময় শুধু বস্তাই তৈরি করা হতো, কিন্তু বর্তমানে পাট দিয়ে অনেক কিছু, ঘর সাজানোর উপকরণ, তারপরে হচ্ছে তোমার ব্যাগ, কার্পেট, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে। এরপরে হচ্ছে বর্তমানে বস্ত্রশিল্পের কথা পরে বস্ত্রশিল্প হচ্ছে 1947 সালে আমাদের বাংলাদেশে মাত্র 8টি বস্ত্রকল ছিল, কিন্তু বর্তমানে কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল সহ আরও বিভিন্ন এলাকায় প্রচুর সংখ্যক প্রচুর বস্ত্র ও সুতাকল স্থাপিত হয়েছে। বস্ত্রশিল্পে খুব কম মূলধন নিয়ে এবং অধিক জনসংখ্যা ব্যবহার করে কিন্তু উৎপাদন বাড়ানো সম্ভব হয়। এরপরে হচ্ছে যে শিল্পের কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম রপ্তানিমুখী শিল্প, সেটা হচ্ছে কি পোশাক শিল্প। তো পোশাক শিল্পের কথা তোমরা জানো যে আমাদের বর্তমানে হচ্ছে পোশাক শিল্পে আমাদের 40 লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে এবং তার অধিকাংশই হচ্ছে নারী। তারা তাদের এই ইয়েটা করে পোশাক শিল্পে কাজকর্মের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। তো এই পোশাক শিল্পে আমরা একটু দেখে নিই। পোশাক শিল্পে বাংলাদেশ এ পর্যন্ত দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল, কিন্তু গত এক বছরে চলতি অর্থ বছর 2019 থেকে 2020 অর্থ বছরে বাংলাদেশকে একটু পিছনে ফেলে দিয়েছে যে দেশটি, সেটা হচ্ছে ভিয়েতনাম। তো ভিয়েতনাম কিছুটা এগিয়ে যাওয়াতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থান থেকে একটু পিছনে চলে গিয়েছে। আমরা একটু দেখি যে বাংলাদেশের এই 2019-20 অর্থ বছরে তোমরা দেখো পোশাক রপ্তানি আয় বাংলাদেশের হচ্ছে $27.95 কোটি, যেখানে কিনা ভিয়েতনাম তৈরি পোশাক থেকে আয় করেছে $30.91 কোটি, আর বাংলাদেশ করেছে $27.95 কোটি। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে ভিয়েতনাম $3 বিলিয়ন বেশি রপ্তানি আয় করেছে। এই করোনাকালীন সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কিছুটা কমে গিয়েছে, 18.12% কমে গিয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশ এই করোনাকালীন সময়েও 71টি দেশে প্রায় 4,500 কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। এই সুরক্ষা সামগ্রীর মধ্যে কী কী আছে? মাস্ক, গ্লাভস, গাউন, যেটাকে আমরা পিপিই বলি। এই পিপিই রপ্তানি করে বাংলাদেশ প্রায় 4,500 কোটি টাকা রপ্তানি করেছে। বর্তমানে পোশাক শিল্পের বাজারে কিছুটা ধস নামলেও আশা করব আমরা ভবিষ্যতে হয়তো এই বাধাটা সরে যাবে। করোনার কালীন সময়টা আমরা যদি কাটাতে পারি তখন আমাদের পোশাক শিল্প আবার আগের অবস্থানে ফিরে যাবে। এরপরে যে এই শিল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিনি শিল্প। বাংলাদেশে কিন্তু প্রচুর আখ উৎপাদন করা হয়, এই আখ থেকে চিনি ও গুড় উৎপাদন করা হয়। তো বর্তমানে বাংলাদেশে 1933 সালে প্রথম নাটোরের গোপালপুরে চিনিকল প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে 17টি চিনিকল স্থাপিত হয়েছে, কিন্তু চিনি রপ্তানি বাংলাদেশের মোট চাহিদার তুলনায় চিনি উৎপাদন খুবই কম হয়, ফলে আমাদেরকে অনেক প্রচুর পরিমাণ চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। এরপরে যে শিল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাগজ শিল্প। তো কাগজ শিল্প 1953 সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজ কল স্থাপিত হওয়ার মধ্যে দিয়ে দেশে কাগজ শিল্পের প্রসার ঘটে।
বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি খাতে বেশ কয়েকটি কাগজের কল রয়েছে। এর মধ্যে চন্দ্রঘোনার কর্ণফুলী কাগজ কল, তারপরে হচ্ছে পাবনার পাকশি, খুলনা নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, এগুলি সহ সরকারি খাতে। আর বেসরকারি খাতে আছে বসুন্ধরা, তারপরে হচ্ছে মাগুরা পেপার মিল, এগুলো উল্লেখযোগ্য। তো এরপরে যে শিল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার শিল্প। সার শিল্প হচ্ছে, তোমরা জানো যে কৃষিকাজে সারটা খুবই প্রয়োজন, তাই না? কৃষির উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই রাসায়নিক সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তো 1961 সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম সার কারখানা স্থাপিত হয়। বর্তমানে আমাদের দেশে 6টি ইউরিয়া সার এবং একটি টিএসপি সার কারখানা রয়েছে, কিন্তু চাহিদার তুলনায় মাত্র এই কয়েকটি সার কারখানায় যে পরিমাণ সার উৎপাদন হয় চাহিদার তুলনায় খুবই কম, তাই আমাদের বিদেশ থেকে সার আমদানি করতে হয়। এরপরে আসে সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্প হচ্ছে কি, তোমরা জানো যে বাড়িঘর, পাকা বাড়িঘর, রাস্তাঘাট, দালান কোঠা, এগুলো তৈরি করার কাজে কি ব্যবহার করা হয়? সিমেন্ট ব্যবহার করা হয়। সিমেন্ট তৈরি করতে কি লাগে? চুনাপাথর আর প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে সিমেন্ট তৈরি করা হয়। 1940 সালে ছাতকে প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়। এ পর্যন্ত আমাদের দেশে সিমেন্ট কারখানা রয়েছে 12টি, কিন্তু সিমেন্টও আমাদের চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়াতে আমাদের বাইরের দেশগুলো থেকে সিমেন্ট আমদানি করতে হয়। এরপরে আসি আমরা ঔষধ শিল্পের কথা। বর্তমানে বাংলাদেশের যদি সম্ভাবনাময় শিল্পের কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে ঔষধ শিল্প। একটা সময় ছিল যখন নাকি বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ঔষধ, প্রচুর টাকার বিনিময়ে ঔষধ আমদানি করত, কিন্তু বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি ঔষধ কারখানা স্থাপিত হওয়ার ফলে দেখা যায় যে আমাদের দেশে এখন ভালো মানের ঔষধ তৈরি হচ্ছে এবং আমাদের চাহিদা পূরণ করছে। 2011-12 অর্থ বছরে আমাদের বাংলাদেশ 20 কোটি টাকার ঔষধ রপ্তানি করেছিল। এরপরে আসি চামড়া শিল্প। আমরা জানি যে আমাদের দেশে অনেক ধরনের গবাদি পশু আছে, গরু, ছাগল, মহিষ, এগুলো চামড়ার উপর ভিত্তি করে কিন্তু চামড়া শিল্প গড়ে উঠেছে, চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। এই যে গরু, মহিষের চামড়া, এগুলো দিয়ে নানা ধরনের ব্যাগ, জুতা, বেল্ট এগুলো তৈরি করা হয়। তারপর শীতপ্রধান দেশে জ্যাকেট, এগুলো তৈরি করে শীতপ্রধান দেশগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে এবং চামড়া রপ্তানি করে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এরপরে আসে চা শিল্প। বাংলাদেশে সিলেট অঞ্চলে প্রচুর চা উৎপাদন করা হয়, কিন্তু এছাড়াও চট্টগ্রাম, তারপরে হচ্ছে দিনাজপুর, পঞ্চগড়, এসব জায়গায়ও চা উৎপাদন করা হচ্ছে। চা পাতাকে প্রক্রিয়াজাত করে পানীয় তৈরি করা হয়। চা রপ্তানি করেও বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এরপরে আসি আমরা আরেকটা শিল্পের কথা বলি, সেটা হচ্ছে তুলা। তুলা হচ্ছে বাংলাদেশের একটি নতুন অর্থকরী ফসল। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে তুলা চাষ করা হচ্ছে। বাংলাদেশের জলবায়ু এবং মাটি তুলা চাষের জন্য উপযোগী, কিন্তু চাহিদা তুলনায় এখানে উৎপাদন কম হয় বলে বিদেশ থেকে আমাদের তুলা আমদানি করতে হয়। আরেকটা শিল্প হচ্ছে তামাক শিল্প। তামাক শিল্প বাংলাদেশের প্রায় সব অঞ্চলে কিছু কিছু তামাক চাষ হয়, তবে উত্তরবঙ্গে এটা বেশি চাষ হয়। তো উত্তরবঙ্গে তামাক বেশি চাষ হলেও পার্বত্য চট্টগ্রামে বর্তমানে তামাক চাষ হচ্ছে। তামাক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হয় বাংলাদেশ প্রতি বছর বিদেশ থেকে তামাক এবং তামাকজাত দ্রব্য আমদানি করে থাকে। এরপরে যে শিল্পটা সেটা হচ্ছে চিংড়ি শিল্প। চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই জন্য চিংড়িকে বলা হয় সাদা সোনা বা হোয়াইট গোল্ড। পাটকে যেমন আমরা সোনালি আঁশ বলি, চিংড়িকেও বলা হয় সাদা সোনা বা হোয়াইট গোল্ড। এছাড়াও এই যে যতগুলো শিল্পের কথা বললাম, এছাড়াও বাংলাদেশে আরও কিছু ক্ষুদ্র মাঝারি ধরনের শিল্প রয়েছে, যেই শিল্পগুলোর
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো এই যে শিল্পগুলো, এগুলো দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশই বর্তমানে কিন্তু শিল্পের প্রসার দ্রুত শিল্পায়ন করছে এবং শিল্পের প্রসার ঘটিয়ে তারা তাদের আর্থসামাজিক অগ্রগতি অর্জন করছে। বাংলাদেশও এই ক্ষেত্রে পিছিয়ে নেই, বাংলাদেশও শিল্পের প্রসারে যথেষ্ট ভূমিকা রাখছে, চেষ্টা করে যাচ্ছে। তো এই যে শিল্পের বিকাশের কারণে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ, যেই দেশই যত উন্নত দেখবে যে সেই দেশের শিল্প বেশি উন্নত, সেই দেশের কিন্তু উন্নতি বেশি, সেই দেশ তত উন্নত। কোনো দেশই শুধুমাত্র কৃষিভিত্তিক অর্থনীতি নিয়ে কিন্তু কোনো দেশ উন্নত হতে পারে না, সেই সাথে শিল্পের প্রসার ঘটাতে হবে। বাংলাদেশে এই লক্ষ্যে শিল্পের প্রসার আস্তে আস্তে ঘটাচ্ছে। তো যেমন ধরো যে বাংলাদেশের এই যে এতগুলো শিল্পের কথা বললাম, এই শিল্পগুলোর মধ্যে কিন্তু এই শিল্পগুলোতে বাংলাদেশের অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে, কারণ শুধু কৃষি এত মানুষের কর্মসংস্থান দিতে পারে না, যথেষ্ট না কৃষি। সেই জন্য এই শিল্পের বিকাশের ফলে দেখা যাচ্ছে যে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যেমন ধরো পোশাক শিল্পের কথাই বলি, পোশাক শিল্পে 40 লক্ষ শ্রমিক কাজ করছে এবং এখানে বেশিরভাগই হচ্ছে নারী শ্রমিক। তারা নিজেদেরা স্বাবলম্বী হয়ে উঠেছে এবং সেই সাথে তারা তাদের পরিবারেরও দেখাশোনা করতে পারছে, তারা নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে, ফলে জীবনযাত্রার মান বাড়ছে। দেখা যাচ্ছে যে শহরে এই শিল্প বিকাশের কারণে শহরে এখন অতি দরিদ্রের হার কমে গিয়েছে এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এই 3 শ্রেণীর কিন্তু জন্ম হয়েছে। এছাড়া দেখা যায় যে কৃষির ক্ষেত্রেও কিন্তু এই কৃষিকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে এই শিল্পের ভূমিকা অপরিসীম। কারণ কৃষিক্ষেত্রে যদি আমরা প্রযুক্তির ব্যবহার করি তাহলে কৃষি উৎপাদন আরও বহুগুণে বেড়ে যাবে এবং মানুষের কর্মসংস্থানও কৃষিক্ষেত্রেও আরও বেড়ে যাবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে শিল্প বিকাশের ফলে আস্তে আস্তে দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এই অধ্যায়ে শিক্ষার্থীরা আমরা যা যা পড়লাম সেটা সারসংক্ষেপ হচ্ছে যে আমরা প্রথমে এখানে কি পড়েছি, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কাকে বলে, এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন সবগুলোই আছে। যেমন প্রাকৃতিক সম্পদ কী, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। আবার বাংলাদেশের কী কী প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারপরে এগুলো অনুধাবনমূলক প্রশ্নতেও আসে, আবার প্রয়োগমূলক প্রশ্নতেও আসে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কী কী এবং বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা বা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে জীববৈচিত্র্য কী, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। জীববৈচিত্র্য বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, তখন এটা হয়ে যাচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে আমরা জেনেছি যে বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা কেমন। তারপরে হচ্ছে জীববৈচিত্র্য রক্ষার করণীয় কী, আমরা কি করতে পারি, কি কি করতে হবে আমাদের, এটা। তারপরে আমরা জানলাম যে বাংলাদেশের প্রধান শিল্পগুলো এবং এই প্রধান শিল্পের সম্পর্কে আলোচনা করলাম এবং তোমাদেরকে আগেই বলেছি যে এইগুলো শিল্পগুলো কিন্তু এমনি বর্ণনা করতে দেওয়া হয় না, তো এটা উদ্দীপকের মধ্যে কোনো একটা শিল্পের উল্লেখ থাকে, একটা ইঙ্গিত দেওয়া হয় কোনো একটা শিল্পের, এবং সেটা থেকেই বলা হয় যে উদ্দীপকে কী ধরনের উদ্দীপকে কোন শিল্পের কথা উল্লেখ করা হয়েছে সেই শিল্প সম্পর্কে বর্ণনা দাও অথবা সেই শিল্পের ব্যাখ্যা করো। তখন তোমাদের এই যে বর্ণনা পড়লাম তখন এইগুলো যদি তোমরা বাসায় আবার একটু ভালোভাবে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে, যখন উদ্দীপকে থাকবে যে শিল্পের কথা তোমরা সেই শিল্পটা বুঝতে পারবে যেটা কোন শিল্পের কথা বলা হচ্ছে এবং সেই শিল্প সম্পর্কে তোমরা ব্যাখ্যাও করতে পারবে। তারপরে আরেকটা যেটা আসে প্রশ্ন, যেমন উচ্চতর দক্ষতা, যে এই শিল্পের যে কোনো একটা শিল্প যেটা উদ্দীপকে দেওয়া হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে উক্ত শিল্পের ভূমিকা মূল্যায়ন করো। তখন তোমাদের দেখবে যে এই অধ্যায়ের পাঠ 5-এ যে আছে শিল্প বিকাশের ভূমিকা, তারপরে হচ্ছে বাংলাদেশে শিল্প বিকাশের প্রভাব, এই জিনিসগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা এইটার উত্তরটা সুন্দর করে লিখতে পারবে যে
বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে উক্ত শিল্পের ভূমিকা ব্যাখ্যা করে। এটার উত্তরটা সুন্দর করে লিখতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো করে পড়ালেখা করবে এবং সুস্থ এবং নিরাপদে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।